Hello learners, how are you? I hope that you all are very fine at your home. Here I am Mujahidul Islam, Assistant Professor, Department of English, Milestone College. আজকে আমরা কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আমরা আজকে শিখছি কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজেস এন্ড ফ্রেজেস। তো আমাদের জন্য এই আইটেমটি নতুন নয়, এটি পুরানো এবং আমরা অনেকবার এগুলো করেছি। তো আমরা আবারও প্র্যাকটিসে যাচ্ছি। তবে তোমাদের কাছে সংক্ষিপ্ত সিলেবাস পৌঁছেছে, সেই সিলেবাস অনুযায়ী কিছু পরিবর্তন আছে। যেমন মার্কস ডিস্ট্রিবিউশনে একটি পরিবর্তন আছে। মার্কস হচ্ছে আগে ছিল 10টি কোশ্চেন 0.5 মার্কস করে এবং 10টি সঠিক আনসারের জন্য 5 মার্কস অ্যালোটেড ছিল। এখন কোশ্চেনের সংখ্যা কমে গিয়েছে, এখন কোশ্চেন থাকবে 7টি এবং প্রত্যেকটি সঠিক আনসারের জন্য 1 মার্কস করে থাকবে এবং 7টি আনসার কারেক্ট হলে তোমাকে 7 মার্কস দেওয়া হবে। আর এটি হচ্ছে কোশ্চেন নাম্বার 4 হিসেবে থাকবে ইংলিশ সেকেন্ড পেপারে। তো আজকের প্র্যাকটিসের জন্য আমরা বেছে নিয়েছি ঝিনাইদহ ক্যাডেট কলেজের টেস্টের কোশ্চেন ইংলিশ সেকেন্ড পেপারের। তো চলো আমরা লেসনে যাই। তবে লেসনে যাওয়ার আগে আমরা একটা রিমাইন্ডার্স অর্থাৎ কিছু জিনিস, কিছু নিয়ম কানুন একটু মনে করিয়ে দিতে চাই। কারণ এখানে কিছু নিয়ম কানুন আছে। ইফ ইউ ক্যান ফলো দ্য রুলস and requirements, you will get full marks, and if you fail to follow those rules and requirements, you will not get any marks. এই জন্য এই জিনিসগুলো তোমাদের খুব সুন্দরভাবে মনে রাখতে হবে এবং এগুলোকে ইউজ করতে হবে। যেমন কপিং দ্য স্টেম and writing the full sentence। যে সেন্টেন্সটি স্টেম আকারে দেয়া থাকবে, একটি সেন্টেন্স দেয়া থাকবে, ওই সেন্টেন্সটি তোমাকে অবশ্যই তুলতে হবে এবং তুলে এবং যেই গ্যাপটা থাকবে গ্যাপেও তোমার আনসার লিখে পুরো সেন্টেন্সটা তোমাকে লিখতে হবে। তুমি যদি শুধু গ্যাপের অংশটুকু লিখো তাহলে তুমি কোনো মার্কস পাবে না। অতএব এটি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে হচ্ছে 2 নাম্বার ইউজিং ক্লজ এন্ড ফ্রেজ। তুমি যখন উত্তরটি লিখবে সে উত্তর হিসেবে তুমি ক্লজ ইউজ করতে পারবে এবং ফ্রেজ ব্যবহার করতে পারবে, অন্য কিছু নয়। ক্লজ তাহলে কিভাবে আমি বুঝবো? ক্লজ লিখতে গেলে তোমাকে অবশ্যই একটি সাবজেক্ট লিখতে হবে, তারপর একটি ভার্ব লিখতে হবে এন্ড দেন অবজেক্ট লিখতে হবে। উদাহরণ হিসেবে তোমাদের জন্য একটি সেন্টেন্স রেখেছি, দেখো, দো হি ইজ কোয়ালিফাইড। তো যদি উত্তরটি লিখি আমরা, উত্তরটা এইভাবে লিখতে পারি, দো হি ইজ কোয়ালিফাইড হি ইজ নট গেটিং এনি জব। তো রিকোয়ারমেন্টস অনুযায়ী এটি একটি ক্লজ হয়েছে, কারণ দেখো ক্লজ একটা সাবজেক্ট থাকতে হবে, এখানে হি আছে এবং ভার্ব থাকতে হবে, গেটিং আছে, অবজেক্ট হিসেবে এনি জব আছে। তো ক্লজ হতে হলে তোমাকে অবশ্যই একটি সাবজেক্ট ব্যবহার করতে হবে, একটি ভার্ব ব্যবহার করতে হবে, প্রয়োজন হলে একটি অবজেক্টও ব্যবহার করতে হবে। এরপরে আমরা দেখব ফ্রেজ ব্যবহার করতে হবে আমাদেরকে। ফ্রেজ ব্যবহার করে আমরা উত্তর লিখতে পারবো, সেন্টেন্স কমপ্লিট করতে পারবো। ফ্রেজ আসলে কি? ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এনি সাবজেক্ট, এবং সেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কয়েকটি শব্দ মিলে একটা ফ্রেজ হতে পারে এবং সেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এক্সাম্পল হিসেবে দেখো, আই শ্যাল মুভ ফর ঢাকা। এই সেন্টেন্স এখানে গ্যাপ দেওয়া আছে। তুমি যদি এটিকে কমপ্লিট করতে চাও তাহলে এইভাবে লিখতে পারো ফ্রেজের সাহায্যে, I shall move for Dhaka after my SSC examination। এবং এখানে দেখো after my SSC examination, এখানে পরপর 4টি ওয়ার্ড আছে এবং এখানে কোনো সাবজেক্ট নাই এবং কোনো ফাইনাইট ভার্ব নাই। এটি হচ্ছে আসলে ফ্রেজ। তো আমরা যখন সেন্টেন্স কমপ্লিট করব তখন আমরা ক্লজের সাহায্যে সেন্টেন্স কমপ্লিট করতে পারি অর ফ্রেজের সাহায্যে সেন্টেন্স কমপ্লিট করতে পারি। এরপরে আরেকটি ব্যাপার আছে, ইউজিং রেলিভেন্ট আইডিয়া অর ইনফরমেশন অ্যাকর্ডিং টু স্টেম। স্টেমটা কি? দেখো, হি কার ইজ ভেরি এক্সপেন্সিভ, আই এম নট রিচ এনাফ। তো আই এম নট রিচ এনাফ এর পরে গ্যাপ দেওয়া আছে, এখানে কি লিখতে হবে এইটুক সম্পর্কে তোমাকে একটু আইডিয়া পেতে হলে এই সেন্টেন্সটি ব্যবহার করতে হবে। এটি হচ্ছে এটার স্টেম।
অর্থাৎ প্রম্পট। এই সেন্টেন্সটি পড়ে তুমি একটা ক্লু পাচ্ছ যে কোন বিষয় তোমাকে লিখতে হবে। বলছে কার ইজ ভেরি এক্সপেন্সিভ, তাহলে তোমাকে এখানে অবশ্যই কার সম্পর্কে লিখতে হবে। যাই লিখো কার সম্পর্কেই লিখতে হবে। যদি কেউ এরকম লিখে কার ইজ ভেরি এক্সপেন্সিভ, আই এম নট রিচ এনাফ টু বাই এ ফ্ল্যাট, এই উত্তরটি হবে না, কারণ এখানে তুমি লিখছো যে টু বাই এ ফ্ল্যাট, অথচ স্টেম আছে হচ্ছে কার নিয়ে। তো আমরা যদি উত্তরগুলো এইভাবে লিখি কার ইজ ভেরি এক্সপেন্সিভ, আই এম নট রিচ এনাফ টু বাই এ কার, তাহলে উত্তরটি সঠিক। কারণ এই স্টেম অনুযায়ী এই কথাটা হচ্ছে রেলিভেন্ট বা এই ইনফরমেশনটা হচ্ছে রেলিভেন্ট। তো তুমি যখন সেন্টেন্স কমপ্লিট করবে তখন অবশ্যই রেলিভেন্ট ইনফরমেশন দিতে হবে। অ্যাবসার্ড অর ডিট্যাচড আর ডিসিমিলার কোনো কনসেপ্ট দেয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ঝিনাইদহ ক্যাডেট কলেজের টেস্টেড কোশ্চেনটি প্র্যাকটিস করব। চলো দেখা যাক কি আছে। এই নাম্বার কোশ্চেন হচ্ছে ফরগেটিং ড্যাশ ইজ কমন উইথ মোস্ট অফ দি স্টুডেন্টস বিকজ দে মেমোরাইজ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে বলছে যে ভুলে যাওয়া খুব সাধারণ ব্যাপার ছাত্রদের জন্য, কারণ দে মেমোরাইজ, কারণ তারা কিছু না বুঝে মুখস্থ করে। তো এখানে আমরা কি লিখতে পারি, তুমি একটু গেস করো কি লিখতে পারো। এখানে আমরা এমন কিছু একটি লিখবো যেটির সাথে আমাদের এই কথাটাও মিলে যায়। গেস করতে থাকো। তোমাদের জন্য আমি লিখেছি, আমরা হয়তো এটা লিখতে পারি দি মেমোরাইজড আনসার। তুমি এই আনসারটুকু এখানে বসিয়ে পড়ে দেখো কি হয় তাহলে। ফরগেটিং দ্য মেমোরাইজড আনসার্স ইজ কমন উইথ মোস্ট অফ দি স্টুডেন্টস, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা যে আনসারগুলো মুখস্থ করে সেগুলো তারা ভুলে যায়, কারণ তারা মুখস্থ করে না বুঝেই। এখানে আমরা কোন রুল ব্যবহার করেছি, এখানে রুলস হিসেবে ব্যবহার করেছি আমরা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের রুলস আছে, কারণ একটা হচ্ছে প্রেজেন্ট ভার্বের সাথে যখন তুমি আইএনজি যোগ করবে তখন সেটি হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন ব্যবহার করি। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে একটি নাউন ফ্রেজ ব্যবহৃত হয়েছে এবং ব্যবহৃত হয়ে আমরা এখানে ব্যবহার করে আমরা এই সেন্টেন্সটি কমপ্লিট করছি। তাহলে আমরা এখানে কোন রুলস অ্যাপ্লাই করলাম, আমরা এখানে অ্যাপ্লাই করলাম প্রেজেন্ট পার্টিসিপলস এর রুল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বি নাম্বার কোশ্চেন হচ্ছে অনেস্ট পিপল আর অলওয়েজ রেসপেক্টেড বাই অল। সৎ মানুষ সবসময়, সৎ মানুষকে সবসময় অন্য মানুষরা শ্রদ্ধা করে, রেসপেক্ট করে। ইউ মাস্ট হ্যাভ অনেস্টি, তোমাকে অবশ্যই সৎ হতে হবে অথবা তোমার মধ্যে অবশ্যই সততা থাকতে হবে। ইফ যদি, গেস করো কি হতে পারে। ইফ তুমি যদি মানুষের দ্বারা মানুষের ভালোবাসা পেতে চাও, আমরা হয়তো এই ধরনের কোন একটা কথা লিখবো। চলো দেখা যাক উত্তর হিসেবে তোমাদের জন্য কি রেখেছি। আমরা লিখতে পারি ইউ ওয়ান্ট টু বি রেসপেক্টেড বাই অল, অর্থাৎ তুমি আবার পড়ে দেখো ইউ মাস্ট হ্যাভ অনেস্টি, তোমার মধ্যে অবশ্যই সততা থাকতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি রেসপেক্টেড বাই অল, তুমি যদি চাও সবাই তোমাকে শ্রদ্ধা করুক তাহলে তোমাকে অবশ্যই অনেস্ট হতে হবে। তো আমরা এখানে কোন রুলসটি ব্যবহার করেছি, আমরা এখানে ইফ এর রুল ব্যবহার করেছি এবং ইফটা তোমরা জানো যে কন্ডিশন প্রকাশ করতে ইউজ করা হয় এবং এখানে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করেছি। জিরো কন্ডিশনালটা আসলে কি? জিরো কন্ডিশনাল দেখো, ইফ এর পরে যদি প্রেজেন্ট সিম্পল ব্যবহার করা হয়, ইফ এর পরে যদি প্রেজেন্ট সিম্পল থাকে এবং উত্তর হিসেবেও তুমি যদি আবার প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করো তাহলে সেটা জিরো কন্ডিশনাল হয়। এবং আমরা কখন জিরো কন্ডিশনাল ব্যবহার করব? যখন আমরা কোনো ইউনিভার্সাল কনসেপ্ট এক্সপ্রেস করতে যাব তখন আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করব। এখানে জিরো কন্ডিশনাল বোঝার জন্য আমি আরেকটি এক্সাম্পল রেখেছি। দেখো বলছে ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রিজ, পানিকে যদি আমরা বয়েল করি এবং এটা যদি 100 ডিগ্রিতে পৌঁছায় তাহলে ইট বয়েলস, তখন এটা সিদ্ধ হয়। এটা ইউনিভার্সাল, অর্থাৎ তুমি এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হলো তুমি যদি পানিকে হিট দাও এবং এটা 100 ডিগ্রিতে হিট দাও তাহলে এটা বয়েল হবে। এটাই হচ্ছে জিরো কন্ডিশনাল, অর্থাৎ ইউনিভার্সাল কনসেপ্ট যখন দিবে তখন আমরা সেটাকে জিরো কন্ডিশনাল বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো সি নাম্বার কি আছে। সি নাম্বারে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, তারপরে গ্যাপ দেওয়া আছে উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
অর্থ হচ্ছে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট্ট দেশ, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমরা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো নিয়ে গর্বিত। তো এখানে আমরা কিসের রুলস দেখছি? আমরা এখানে রুলস দেখছি দো এর রুলস। দো থাকলে কি হয়? দো দিয়ে আমরা সাধারণত যে জিনিসগুলো প্রকাশ করার জন্য দো ব্যবহার করি সেটা হচ্ছে যে আনইউজুয়াল, আনএক্সপেক্টেড, অপোজিট, কনসেপ্ট অর ইস্যু। যদি আমরা সাধারণত যে জিনিসগুলো হওয়ার নয় কিন্তু হয়ে যাচ্ছে, যেটা ঘটার নয় কিন্তু সেটা ঘটে যাচ্ছে, এই ধরনের কিছু জিনিস প্রকাশ করতে আমরা দো বা অল দো ব্যবহার করে থাকি। এখানে যেমন বোঝা যাচ্ছে যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ছোট্ট একটি দেশ। হ্যাঁ, হয়তো অনেকে মনে করতে পারে যে ছোট্ট একটি দেশ, এখানে হয়তো কোনো অল হেরিটেজ সাইট নাই, কিন্তু ব্যাপারটি আসলে বাস্তবে তা না। বাস্তব হচ্ছে আসলে এখানে অল হেরিটেজ সাইট আছে। এই জন্যই বলছে যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ ছোট্ট একটি দেশ, দেয়ার আর ম্যানি অল হেরিটেজ সাইটস, এখানে অনেক অল হেরিটেজ সাইট, অনেকগুলো অল হেরিটেজ সাইট আছে। তো এই অপোজিট ব্যাপারগুলো বোঝানোর জন্যই আমরা দো বা অল দো ব্যবহার করে থাকি। তোমরা এটি আরো অনেকবারই প্র্যাকটিস করেছো। আমরা অনেক সময় বলে থাকি যে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। তো আমরা আসলে ধরেই নিই যে একজন গরিব মানুষের সৎ হবে না। হ্যাঁ, তো এই জন্য আমরা বলে থাকি যে যদিও সে গরিব তারপরে সে সৎ। আসলে একজন গরিব মানুষের কাছে সততাটা আশা করাটা ঠিক না, আমরা করতে পারি না, কিন্তু তারপরেও আসলে সৎ। তো এই ধরনের কথাগুলো বক্তব্য প্রকাশ করার জন্য আনএক্সপেক্টেড বা আনইউজুয়াল, হ্যাঁ, অপোজিট কোন কনসেপ্ট এক্সপ্রেস করার জন্য আমরা দো বা অল দো ব্যবহার করে থাকি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ডি নাম্বার, মোরাল ভ্যালুজ আর এসেনশিয়াল ফর বিল্ডিং আপ আওয়ার ক্যারেক্টার। মোরাল ভ্যালু, নৈতিক মূল্যবোধ খুব প্রয়োজন আমাদের চরিত্র বিল্ড আপ করার জন্য। এ পার্সন উইদাউট মোরাল ভ্যালুস, আর যে মানুষের নৈতিক মূল্যবোধ নাই, ইজ, সে কি হতে পারে? সে পশু, সে খারাপ হতে পারে, সে জঘন্য হতে পারে। আমরা এই ধরনের একটি মিনিং দিব, এই ধরনের কিছু কথা লিখবো। আমরা এখানে আসলে ওইভাবে রুলস নাই, তবে আমরা এখানে আমাদের কমন সেন্স বা আইকিউ ব্যবহার করে আমরা সেন্টেন্সটিকে এখানে কমপ্লিট করব। তো আমরা এখানে উত্তর হিসেবে আমি রেখেছি তোমাদের জন্য, আমরা লিখতে পারি এ পার্সন উইদাউট মোরাল ভ্যালুস ইজ ওর্স দ্যান এ বিস্ট, সে পশুর চেয়ে খারাপ। এখানে আমরা নোট হিসেবে রেখেছি, দেখো, প্রেজেন্টিং ইউনিভার্সাল আইডিয়া অ্যাবাউট এ পার্সন উইদাউট মোরাল ভ্যালুস, অর্থাৎ ইউনিভার্সাল আইডিয়া, একজন মানুষের যদি নৈতিক চরিত্র বলে কিছু না থাকে তাহলে তার দ্বারা যে কোনো রকমের অসম্ভব কাজ হতে পারে, অন্যায় কাজ হতে পারে। এবং কি কি ধরনের অন্যায় কাজ হতে পারে সেটি আমরা জানি যে এটা সব ধরনের অনৈতিক মানুষ করে থাকে এই কাজগুলো। তো আমরা সেই থেকেই এই কথাটা এখানে ব্যবহার করেছি যে সে বিস্ট, সে অনেক খারাপ হতে পারে। আশা করি তোমরা বুঝেছো। ই নাম্বার, এডুকেশন ইজ দ্য প্রসেস অফ ডেভেলপিং আওয়ার মাইন্ড। এডুকেশন ইজ দ্য প্রসেস, শিক্ষা হলো একটা প্রসেস বা প্রক্রিয়া। সেই কিসের প্রক্রিয়া? ডেভেলপিং আওয়ার মাইন্ড, আমাদের মন ডেভেলপের একটা প্রক্রিয়া। বাট মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর টু পুয়ার, কিন্তু আমাদের দেশের অনেক মানুষ এতই গরিব। হ্যাঁ, তো উত্তর হিসেবে আমরা কি লিখতে পারি? যে এতই গরিব টু এডুকেট দেয়ার চিলড্রেন, এটি লিখতে পারি। টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল, এটিও লিখতে পারি। টু বিয়ার এডুকেশনাল এক্সপেন্সেস অফ দেয়ার চিলড্রেন, এগুলো লিখতে পারি। এগুলো সবগুলো রিলিভেন্ট আনসার। এমনই যে হতে হবে তা না, তুমি তোমার মতো করে লিখতে পারবে, তবে রুলস খেয়াল রাখতে হবে। এখানে ব্যবহার করা হয়েছে টু এর রুল। দেখো, টু এবং টু এর রুল হলে কি হবে? টু এবং টু এর পরে আমরা একটি ভার্ব ব্যবহার করি, তারপরে গিয়ে আমরা বাকি অংশ লিখি। তো এই হিসেবে দেখো, টু, এখানে গ্যাপ দেওয়া আছে মানে পুয়ার শব্দটাকে বোঝানো হয়েছে, এবং তারপর পুয়ারের পরে টু ব্যবহার করা হয়েছে, এই টু দেওয়া হয়েছে। এরপরে ভার্ব হিসেবে এডুকেট দেওয়া হয়েছে, এক্সটেনশন হিসেবে দেয়ার চিলড্রেন। এইভাবেই সবগুলোর মধ্যে তুমি পাবে। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। এফ নাম্বার আমরা দেখি, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট where dash so to get the way one should have his will। এখানে বলছে দেয়ার গোজ এ প্রভাব। এখানে একটি বিষয় বলা দরকার যে এখানে নোট হিসেবে আমি রেখেছি যে ইউজ অফ প্রভাবস।
কমপ্লিটিং সেন্টেন্স করার সময় প্রচুর প্রভাব চলে আসে। তো প্রভাব দিয়ে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে আসলে কোনো নিয়ম কানুন নাই। ওই প্রভাবটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি ওইটা ইউজ করবে, আর যদি জানা না থাকে তাহলে তুমি ভুল প্রভাব বা ভুল কিছু লিখলে উত্তর পাবে না, নাম্বার পাবে না। এই জন্য তোমার উচিত কিছু প্রভাব শিখে রাখা, ইম্পর্টেন্ট এবং কমন কিছু প্রভাব মুখস্থ করে রাখা, তাহলে তুমি সেগুলো ইউজ করতে পারবে। তো এটির উত্তর হচ্ছে এটা যে উত্তর হলো দেয়ার গোজ এ প্রভাব দ্যাট হোয়ার দেয়ার ইজ এ হুইল দেয়ার ইজ এ ওয়ে। বাংলা মিনিং হচ্ছে ইচ্ছে থাকলে উপায় হয়। তো তোমরা বুঝতে পারছো যে প্রভাব ধরতে হলে, প্রভাব দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হলে তোমাকে অবশ্যই প্রভাবগুলো জানতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। জি নাম্বার, জীবন থেকে নেয়া ইজ এ লেজেন্ডারি ফিল্ম বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। অর্থাৎ জীবন থেকে নেওয়া হচ্ছে 1952 ভাষা আন্দোলনের উপরে নির্মিত একটি চলচ্চিত্র। জহির রায়হান হু ড্যাশ মেড ইট। এখন আমরা এখানে লিখছি জহির রায়হান হু, অর্থাৎ জহির রায়হান কে, হু দিয়ে বোঝানো হয়েছে, বা জহির রায়হানের সাথে এই ফিল্মের কি সম্পর্ক, আমরা এই ধরনের কিছু একটা ইনফরমেশন বা জহির রায়হান সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন দিতে পারবো এখানে, দিয়ে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করব। চলো কি দিয়ে কমপ্লিট করা যায় দেখা যাক। এবং এটি হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন। দেখো আমরা লিখতে পারি জহির রায়হান হু ইজ এ মার্টার্ড ইন্টেলেকচুয়াল, এটি দিয়ে কমপ্লিট করতে পারি। আর এ ফেমাস নভেলিস্ট লিখতে পারি, অথবা ফিল্ম মেকার লিখতে পারি, রাইটার লিখতে পারি, ওয়াজ বর্ন ইন ফেনী ডিস্ট্রিক্ট ইত্যাদি ইত্যাদি লিখতে পারি। মেড ইট, তিনি এই ফিল্মটি বানিয়েছেন। এই ব্যাপারে জহির রায়হান একজন ন্যাশনাল ফিগার আমাদের, তিনি শহীদ হয়েছেন, তো নিখোঁজ হয়েছিলেন, তারপর তাকে মেরে ফেলা হয়। তো এই ধরনের বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে যখন আমরা কোনো ইনফরমেশন লিখতে যাব তখন আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, আমাদেরকে ইউজিং রেলিভেন্ট এন্ড অ্যাকুরেট ইনফরমেশন, তাদের সম্পর্কে আমরা যে কথাগুলো লিখবো সেটিকে অবশ্যই রেলিভেন্ট, প্রাসঙ্গিক হতে হবে, সাইড বাই সাইড সেগুলোকে অ্যাকুরেট ইনফরমেশন হতে হবে। তুমি বা তোমরা কোনো রং ইনফরমেশন দিলে এখানে তোমরা নাম্বার পাবে না। তো আশা করি জিনিসটি তোমরা মনে রাখতে পারবে এবং ইউজ করতে পারবে। তো চলো আমরা এইচ নাম্বারটি দেখি কি আছে। পার্থপ্রতিম মজুমদার ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু টেক আপ মাইম অ্যাজ এ প্রফেশন। পার্থপ্রতিম মজুমদার হচ্ছে প্রথম বাংলাদেশি যিনি মাইম অর্থাৎ মুখ অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। হি গট দি স্কলারশিপ ফ্রম দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট, তিনি ফ্রেঞ্চ গভর্নমেন্ট থেকে একটি স্কলারশিপ পান। সো দ্যাট হি, তো হি এর পরে আমরা কি লিখবো, হি এর পরে আমরা এইভাবে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। এবং সো দ্যাট, এখানে যেহেতু সো দ্যাট এর নিয়ম আছে, সো দ্যাট এর নিয়মটা আমরা একটু দেখি কি আছে। সো দ্যাট এর পরে সাবজেক্ট দিতে হয়, কিন্তু এখানে সাবজেক্ট দেওয়া আছে। তো তারপর আমরা ক্যান অর কুড ইউজ করব। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান ব্যবহার করব, পাস্ট টেন্স হলে আমরা কুড ব্যবহার করব। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তারপরে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ ব্যবহার করব। তো দেখো আমি ওইভাবেই করেছি, সাবজেক্ট দেওয়া আছে। তো যেহেতু পার্থপ্রতিম মজুমদার হচ্ছে এবং তিনি এই স্কলারশিপটা অনেক আগে পেয়েছেন এবং অনেক আগে লেখাপড়া করেছে, এটা পাস্ট টেন্স বোঝায়, এই জন্য আমরা এখানে কুড ব্যবহার করেছি। তারপরে দেখো কুড নিয়েছি এবং ভার্ব ওয়ান অর্থাৎ গেট হচ্ছে ভার্ব ওয়ান, এবং এইভাবে হায়ার ডিগ্রিজ ইন দা ফিল্ড একটি হচ্ছে এক্সটেনশন। আমরা এইভাবে সেন্টেন্সটি কমপ্লিট করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ছোটদার আসলে কিভাবে তোমরা টেন্স মেনটেন করে উত্তরটি সেন্টেন্সটি কমপ্লিট করবে। I number, the 16th December is a red letter day. On this day, তো তোমরা জানো 16 ডিসেম্বর একটি বিখ্যাত তারিখ আমাদের বাংলাদেশের মানুষের জীবনে। তো তোমরা জানো এর সাথে কোন ঘটনা জড়িয়ে আছে, তোমরা জানো এই তারিখে আমরা স্বাধীনতা অর্জন করি। তো আমরা যে উত্তরটি লিখবো আমরা এই ঘটনাকে বা এই বিষয়কে কেন্দ্র করেই অবশ্যই লিখবো। তো উত্তর হিসেবে দেখো লেখা হয়েছে উই গেইনড আওয়ার ফ্রিডম। তো উত্তরটি এইভাবে লিখবে। এবং এই ব্যাপারে এখানে একটি নোট আছে, সেটা হচ্ছে ডিসক্রাইবিং হিস্টোরিক্যাল ইভেন্ট মেইনটেনিং টেন্স। এটার মাধ্যমে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে একটি ডেট বা হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক সময় কে আমরা কিভাবে এখানে ডিসক্রাইব করব, অর্থাৎ
ওইটার সাথে রিলেটেড যে ইভেন্ট আছে আমরা ওইটাই লিখবো যদি কোনো পার্টিকুলার ডেট মেনশন করা থাকে। এক্ষেত্রে আরো একটি নোট আছে বা তোমাদের মনে রাখার বিষয়, সেটি হচ্ছে ইউজিং অ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট হিস্টোরিক্যাল ইভেন্ট অর ডেট। যদি কোনো ঐতিহাসিক স্টেম হিসেবে যদি কোনো ঐতিহাসিক ঘটনা উল্লেখ থাকে বা কোনো ডেট উল্লেখ থাকে, তাহলে ওই কেন্দ্রিক ওই প্রসঙ্গের তথ্যই তোমাদেরকে দিতে হবে। এর কি অন্য কিছু ইনফরমেশন দিলে তোমাদের আনসারটিকে গ্রহণ করা হবে না। আশা করি তোমরা এই জিনিসটি মনে রাখবে এবং পরীক্ষায় এগুলো ইউজ করবে। যে নম্বরে কি লেখা আছে, মাই টেস্ট এক্সামিনেশন ইজ গোয়িং অন, আমার টেস্ট পরীক্ষা চলছে। আই হ্যাভ স্টাডিড সিনসিয়ারলি, আমি আন্তরিকভাবে পড়েছি। লিস্ট, তারপরে গ্যাপ দেওয়া আছে। তোমরা বুঝতে পেরেছো এখানে কিসের নিয়ম আমরা করতে যাচ্ছি, লিস্টের নিয়ম করতে যাচ্ছি। লিস্ট থাকলে আমরা কিভাবে সেন্টেন্স কমপ্লিট করি, লিস্টের পরে আমরা একটি সাবজেক্ট বসাই, তারপরে শুড আর মাইট ইউজ করি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করি এবং তারপরে আর যদি কিছু থাকে আমরা ওইটুক ব্যবহার করে থাকি। তো দেখো আমরা লিখেছি লিস্টের পরে লিস্টের পরে সাবজেক্ট দিতে হবে। দেখো লেখা হচ্ছে আই, সাবজেক্টের পরে শুড আর মাইট লিখতে হবে। আমি মাইট লিখেছি। ভার্ব অন ফেইল লিখেছি, ফেইল হচ্ছে ভার্ব অন, এক্সটেনশন হিসেবে আছে ইন দি এক্সামিনেশন। তাহলে উত্তরটি মিনিংটি কি দাঁড়াচ্ছে, আই হ্যাভ স্টাডিড সিনসিয়ারলি লিস্ট আই মাইট ফেল ইন দি এক্সামিনেশন। আমি সিনসিয়ারলি পড়াশোনা করেছি, তা না হলে আমি পরীক্ষা ফেল করতাম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড অল দিস থিংস। আমরা সবগুলো কোশ্চেনই আলোচনা করে ফেলেছি এবং তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় তোমরা আমাকে ইনবক্স করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, অথবা তোমরা তোমাদের সাবজেক্ট টিচারকেও কোশ্চেন করতে পারো, আর তিনিও তোমাদেরকে অবশ্যই সুন্দর করে বুঝিয়ে দিবেন। তো আমরা আমাদের লেসনের শেষ পর্যায়ে, আজকে আর নয়, গুড বাই।